সচিবালয় প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ, স্বচ্ছতা নিশ্চিত করে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ, চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার, উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে এগিয়ে নিতে চায় ভারত, ভিসা নিয়ে আলোচনা, তিস্তা প্রকল্প শুরুর আশা চীনের, অভিন্ন লক্ষ্যে কাজ করার আগ্রহ পাকিস্তানের। রাজনীতিমুক্ত হবে শিক্ষা খাত, সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে, শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস মন্ত্রীর। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি, ছিনতাই, যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক 5, ইলেকট্রিক শক দিয়ে দোকান থেকে টাকা আদায়ে অভিযুক্ত গ্রেফতার। এবং শুল্কমুক্ত চুক্তির ভবিষ্যৎ নিয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। বিশ্বব্যাপী শুল্ক বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই নির্দেশ দেন তিনি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া নিয়েও বৈঠক করেছেন সরকার প্রধান। এদিনও সচিবালয়ে কর্মব্যস্ত সময় কাটিয়েছেন তারেক রহমান। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সরকার প্রধানের দায়িত্ব নিয়েই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে উন্নয়ন এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল 9টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকার প্রধানের সভাপতিত্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। পরে স্বাস্থ্যসেবা নিয়ে আরও একটি বৈঠকে অংশ নেন তারেক রহমান। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একগুচ্ছ নির্দেশনা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। নিজ দফতরে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো ফাঁক ফোকর থাকবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। নারীদের সচ্ছল করে পরিবারে গুরুত্ব বাড়ানোই সরকারের লক্ষ্য বলে জানান মন্ত্রী। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। আর সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরও জানিয়েছেন, পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। অবশেষে আর কদিন পর কার্যকর হচ্ছে জাতীয় সংসদ। সেই মাহেন্দ্রক্ষণের দিন নির্ধারিত হয়েছে 12 মার্চ। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেদিনই নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া একই দিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান
করা হবে। সম্প্রতি রাজধানী আদাবরে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদাবরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে, আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না, কিছু পরিবর্তন তো আসবে। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন 14 এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তা সংসদে নির্ধারণের পরেই সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি। নিজ দপ্তরে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করছি। শুধু পার্লামেন্ট যখন বসবে এই আইনটাকে আমরা দেখব, পার্লামেন্টের দিকে তাকিয়ে আছি। পার্লামেন্টে পার্টি নমিনেটেডের বিষয়টা বাদ দেওয়া হয়েছে। এই অর্ডিন্যান্সের ব্যাপারে ওনাদের মতামত পাওয়া গেলেই, পার্লামেন্টের সিদ্ধান্ত পাওয়া গেলেই পরে ভোট হয়ে যাবে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, শুরুতে যদি একটু আলোচনায় আসি যে প্রধানমন্ত্রী তো শনিবার অফিস করলেন, আজ রবিবার, সেক্ষেত্রে আজকের কর্মব্যস্ততা বা কি বিষয় নিয়ে আসলে তিনি কাজ করেছেন আজকে রোববারের দিন তিনি অনেক সকালে আসলে সচিবালয়ে পৌঁছেছিলেন, এটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং উনি বেশ কিছু বিষয়ে আসলে দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে সকালেই বলতে হয় যে সকালে উনি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং খলিলুর রহমান সহকারে আসলে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তো এটি এক ধরনের সৌজন্য সাক্ষাৎ নতুন সরকার আসলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা করে থাকেন, কিন্তু তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, সেটি আমি একটু মোতারার আগে আপনাকে দেখাতে চাই। বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। এটি একটি বহুদিনের একটি আলোচিত বিষয়, যে এটি নিয়ে বেশ কিছু ব্যাপার ছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 3rd টার্মিনাল নির্মাণের ক্ষেত্রে যে কোম্পানিকে দেওয়া হয়েছিল সেটি বাতিল করে তারপরে তারা এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে যেতে পারেননি। তো এই নতুন সরকার এসে তার নির্দেশটা দিলেন। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ এই বিষয়টি আসলে জানিয়েছেন। এই বৈঠকগুলোর পরে 3rd টার্মিনাল সম্পর্কিত যে বৈঠকটি ছিল, সেই বৈঠক উচ্চ পর্যায়ের যে বৈঠকের পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কিন্তু গণমাধ্যমকে এই কথাগুলো জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। এই সংসদের প্রধান অধিবেশনের কথা সম্পর্কে তিনি জানিয়েছেন। আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটি একটু দেখে আসবো। অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ উপস্থাপন হবে। এখন যে সরকারি যে সিদ্ধান্তগুলো হলো, সেই সিদ্ধান্ত অনুযায়ী এই সরকার, অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ উপস্থাপন করবে। পুলিশের উচ্চ পর্যায়ের রদবদল শুরু হবে। বিভিন্ন জায়গায় আসলে এই সরকারের যে ভিশনগুলো রয়েছে, আমরা জানি সবার আগে বাংলাদেশ, এবং তারেক রহমানের যে ভিশনগুলো রয়েছে, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণ, সবকিছু মিলিয়ে তার কিছু নতুন নতুন পদক্ষেপের কথাও কিন্তু আমরা এই আজকে যে দিক নির্দেশনাগুলো ছিল, সেই দিক নির্দেশনাগুলোর মধ্যে কিন্তু এগুলোও ছিল। তো সবকিছু মিলিয়ে আজকে এক ধরনের কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেক্ষেত্রে সাথীরা বলছিলেন যে এই নতুন সরকার আসলে রুটিন মাফিকেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেক্ষেত্রে অন্য দেশের কারা আজকে সাক্ষাৎ করেছেন বা সামগ্রিকভাবে অন্য দেশের সম্পর্ক নিয়ে কি আলোচনা হয়েছে? এটি আসলে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম সকাল থেকেই, এবং সকালেই 8:30 থেকেই সৌদি রাষ্ট্রদূত আসলে সাক্ষাৎ করেছিলেন। এই পুরো সময় আসলে 4টি দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে, এবং তাদের যে আলোচনার যে চুম্বক অংশ, তা নিয়ে আমার একটি রিপোর্ট আছে, রিপোর্টটি আগে দেখে আসি। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করেছে দেশগুলো।
রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। পরে গণমাধ্যমে জানান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিগগির চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং সরকার। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে ঢাকার পাশে থাকবে তার দেশ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানা হবে না বলেও সাফ জানান রাষ্ট্রদূত। We want to have a new height of cooperation. I believe for our future, we understand that's new policy envisioned by Prime Minister Mr. Tariq Rahman. That is to have a more self-reliant, safe, humane and democratic Bangladesh. Any attempt to undermine our cooperation with Bangladesh or any South Asian countries will doom to failure. একই দিন বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। এছাড়া দুদেশের জনগণের স্বার্থকেন্দ্রিক আলোচনার মধ্যে ভিসাও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। We expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations, to strengthen our people-centric cooperation in all domains. So I think, of course, people-to-people exchanges is a very important part of our bilateral relations, and we really hope to take forward things working together in a positive, constructive and forward-looking manner. রোববার বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরে দেশটির ফেসবুক পেজে জানানো হয়, পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে কাজ করায় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ-বিন আবিহা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সারাদিনের এই কূটনৈতিক তৎপরতা দেখছিলেন এই রিপোর্টটিতে, এবং আসলে আমরা যারা গণমাধ্যম কর্মীরা ওখানে ছিলাম, আমাদের একটা জানার বিষয় ছিল রাষ্ট্রদূতদের কাছে আসলে নতুন সরকারকে তারা কিভাবে দেখছে এবং নতুন সরকার তাদেরকে আসলে কি আশ্বাস দিলেন বা সম্পর্কটা সব দেশের সঙ্গে আসলে কি দাঁড়াচ্ছে। তারাও খুব ইতিবাচকভাবে উত্তর দিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভারতের হাই কমিশনার, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত। পাকিস্তানের রাষ্ট্রদূত অবশ্য, হাই কমিশনার অবশ্য কথা বলেননি, এবং সৌদি রাষ্ট্রদূতও কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। কিন্তু তারা কি ধরনের সম্পর্ক চান তা নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। তারা কি কি বলে গেছেন বা কি কি চাচ্ছেন, কিভাবে সেক্ষেত্রে শাতিলা, যদি একটু ভারতের ভিসা কার্যক্রম নিয়ে অনেকে চিকিৎসায় যায়, আবার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমও থাকে পাশের দেশের সাথে, এটা আসলে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কারণ আমরা জানি যে ভারতের সঙ্গে যে এক ধরনের দীর্ঘদিনের বন্ধুত্ব, ঐতিহাসিক একটা সম্পর্ক, সেই সম্পর্কটির কথা আসলে হাই কমিশনার মনে করিয়ে দিয়েছেন। মনে করিয়ে দিয়ে বলেছেন যে বর্তমান যে সরকার এসেছে, নতুন যে সরকার বাংলাদেশে আসলে নির্বাচনের পরে, তার সঙ্গে তারা খুবই বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান, এবং তারা পিপলস টু পিপলস, ইন্ডিয়ার যে কূটনীতির ভাষায় বলে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ জনগণ কেন্দ্রিক এক ধরনের তারা কূটনীতি চালায়। সেই জায়গা থেকে তারা বলেছেন যে সব ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের এই জনগণ কেন্দ্রিক যে সব দ্বিপাক্ষিক বিষয় আশয় রয়েছে, সেগুলো সব ক্ষেত্রেই তারা আসলে সম্পর্ক জোরদারের চেষ্টা করবে। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা যে প্রশ্নটি আপনার মতোই করেছিলাম ভিসা প্রসঙ্গ, তিনি বলেছেন যে ভিসা স্বাভাবিক করা সহ নানা বিষয় আসলে আলোচনা হয়েছে পারস্পরিক দ্বিপাক্ষিক, এবং তিনি এটাকে শুধু দ্বিপাক্ষিক বলছেন না, তারা এটাকে বলছেন বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আসি চীনের প্রসঙ্গে। চীন কি বলেছে? চীনের সবচেয়ে বড় যে বিষয়টি তারা বলেছে যে বাংলাদেশে যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ ফেরত এসেছে, এটাকে তারা সাধুবাদ জানাচ্ছে, এবং তারেক রহমানের যে নীতি যে সবার আগে বাংলাদেশ, সেই নীতিতে কিন্তু চীন সম্পূর্ণ সমর্থন দিচ্ছে, এবং চীন সমস্ত ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে
এই নতুন সরকারের সাথে তার সম্পর্ক রাখবে। কিন্তু আমরা একটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত খুব সাফ একটি উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে চীনের যে সম্পর্ক, এই সম্পর্কে কোনো তৃতীয় পক্ষ বলতে আসলে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। এটি অবশ্য তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চীনের, তিনিও বলেছেন, সেইটারই এক ধরনের পুনরাবৃত্তি আসলে রাষ্ট্রদূতের কথায় আমরা দেখতে পাচ্ছি। এবার পাকিস্তানের প্রসঙ্গে আসি। পাকিস্তান যেটি বলেছে সেটি হচ্ছে যে অভিন্ন লক্ষ্যে কাজ করায় আগ্রহী পাকিস্তান, এবং সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে কলনটা হয়েছে, আমরা তো কলন বলি, কিংবা দ্বিপাক্ষিক যে বৈঠকটি, এই দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দ্বিপাক্ষিক বিষয়ে, এবং সেই বিষয়টি আসলে পাকিস্তানের যেমন পররাষ্ট্র দফতর আমাদেরকে জানিয়েছেন, তেমন আসলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। সাথীল, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। নতুন সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক, বিশেষ করে রাষ্ট্রদূতদের সাক্ষাৎ এবং কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর নানা কাজের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাথীলা শারমিন। এদিকে শিক্ষা খাতকে দুর্নীতি আর দলীয় প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার সব কারিকুলামকে এক ছাতার মধ্যে নিয়ে আসার ঘোষণাও দিয়েছেন তিনি। এদিকে শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিভিন্ন প্রেক্ষাপটে ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তন, বিপুল বাজেট বরাদ্দ আর নানা পরিকল্পনার পরও দেশে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ। নতুন সরকারের সামনে শিক্ষা খাত নিয়ে চ্যালেঞ্জ অনেক, তবে সংকট কাটিয়ে শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী, মানসম্মত ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন নতুন সরকারের মন্ত্রীরা। রোববার সকালে সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় কারিকুলাম সংস্কার, শিক্ষকদের বেতন কাঠামো সহ বিভিন্ন প্রস্তাব তোলেন ঐক্যজোট নেতারা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সব শিক্ষাক্রমকে এক ছাতার আওতায় আনা হবে। এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই, যেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। শিক্ষার আর কোনো দাবি নিয়ে কখনো আন্দোলন করতে হবে না, এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে জঙ্গি নাটক সাজিয়ে 9 জন হত্যায় শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নির্মম সেই হত্যাকাণ্ডের দায়ে এবার বিচারের মুখোমুখি অভিযুক্তরা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে 29 মার্চ মামলার সূচনা বক্তব্য ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন, 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। একই দিনে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানে আহত ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা। আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। আসামির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এনাদেরকে দায়ী মনে করেন। ওনারা বলেছেন যে তারা যদি পরামর্শ করে কারফিউ জারির সিদ্ধান্ত না নিত তাহলে আমার সন্তান সহ এই হাজার হাজার মানুষ নিহত হতো না। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল 2।
অন্যদিকে রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা। গতরাতে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় রাসেল জুনায়েদ গ্যাং। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় আদাবর থানা ঘেরাও এবং মামলা করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্ত রাসেলের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে ইলেকট্রিক শক দিয়ে দোকান থেকে চাঁদা চাওয়ায় অভিযুক্ত কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। 19 ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুপুর 12টা 57 মিনিটে 4-5টি মোটরসাইকেলে আসা কয়েকজন দাঁড়ান শাহিনের গ্যাসের দোকানের সামনে। দোকানের মালিক উপস্থিত না থাকলেও ছিলেন কর্মচারী। ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দোকান কর্মচারীকে হুমকি দিচ্ছে। কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেলে আসা এক ব্যক্তির হাতে থাকা ইলেকট্রিক একটি বস্তু দিয়ে ঘাড়ে শক দেয়। দোকানটির কর্মচারী জানান, ইলেকট্রিক শক দেওয়ার পর তার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা চাওয়া হয়। 4টা মোটরসাইকেল নিয়ে 8 জন আসছিল। আসে বলে যে তোমার মহাজন আমার একটু ইলেকট্রিক শর্ট দিয়ে এখানে একটু শর্ট দিছিল, দিয়ে বলছিল যে তোমার মহাজনরে বলো যে 2 লাখ টাকা যে কালকের মধ্যে না দিলে ওনারে শুট করবো আর কি। দোকান মালিকের অভিযোগ, সপ্তাহখানেক আগে থেকেই 2 লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল ফারুক। আগামী কালকের ভিতরে 2 লাখ টাকা পরিশোধ করবা, নাইলে দোকান বন্ধ থাকবে, নয়তোবা কবর কইরা রাখো, গুলি করে মাইরা ফেলামু। মরার জন্য তৈরি হয়। সবাইরে তো আমি চিনি না, এখানে একজনরে চিনি, সেটা হলো ওই ফারুক। এই দিন বিকেলে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার রাতে মোহাম্মদপুর আদাবর এলাকায় চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরির 3 কর্মচারীকে কুপিয়ে জখম করে 10 থেকে 12 জন সন্ত্রাসী। ভুক্তভোগীরা থানা ঘেরাও করলে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় এলাকা, যেখানে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে অহরহ। 2 দিন আগেও ফুটপাতে বসা ভ্যান থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি কেউ। শুনছি, কিন্তু কোথায় হয়েছে বা কে করছে ওটা জানি। টাকা উঠানো নিয়ে এখান থেকে এখন গড়ে কয় টাকা করে নেয় বলতে পারি না। এদিকে সময় সংবাদে চাঁদা তোলার বিষয়ে সংবাদ প্রচারের পর টনক নড়েছে পুলিশের। বিকেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাতে বসানো দোকান তুলে দিয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কখনো মমতাজ, কখনো মারুফা, কখনো আবার রোজিনা, কনা, এমনকি নূরজাহান, সবই ছদ্মনাম। যদিও আসল নাম বিলকিস। মিথ্যা তথ্য দিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করাই তার কাজ। রাজধানীর উত্তরায় আয়েশা আক্তার হত্যার রহস্য উদ্ঘাটনের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। 17 ফেব্রুয়ারি দুপুর 2:30টায় পলিথিনের ব্যাগ হাতে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায় এই নারীকে। পুলিশ বলছে তার নাম বিলকিস, পেশায় গৃহকর্মী। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে পানির সঙ্গে কৌশলে চেতনানাশক পান করিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য এটি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় স্বামীকে ভর্তি করা হয় আইসিইউতে। আমার মা খুব শৌখিন মানুষ ছিলেন। আমরা 2 ভাই, আমরা ছোটোখাটো ফ্যামিলি। আমার মাকে আমরা খুব আদরে রাখতাম। আমার মা সবসময় স্বর্ণ পছন্দ করতেন। তা আমার মায়ের গায়ে আমরা কোনো স্বর্ণ যখন সুরতহাল করা হচ্ছিল, সেই স্বর্ণগুলো আমরা পাইনি। এ ঘটনায় মামলার পর ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। একজন গৃহকর্মী, আরেকজন জুয়েলারি দোকানের মালিক। পুলিশ বলছে পেশাদার অপরাধী বিলকিস। এখন পর্যন্ত তার 6টি নাম পাওয়া গেছে। এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতরে সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ, সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। পিবিআই বলছে পরিচয় লুকিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চুরি করাই তার কাজ। এইবারে সে প্রথম অ্যারেস্ট না, এবং সেই ঘটনায়
আরও মামলা যেহেতু আছে, সে মামলায় কিন্তু প্রথম অ্যারেস্ট না, মামলা তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, মামলাগুলো ডিল করা হয়েছে, হয়তো কোনো ফাঁকফোকর গলে সে বেরিয়ে যায়। গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য যাচাইয়ের পরামর্শ পুলিশের। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে প্রবেশের চেষ্টা, সঙ্গে ছিল বন্দুক ও জ্বালানি ক্যান। নিরাপত্তা বাহিনীর গুলিতে 20 বছরের তরুণ নিহত। বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ধোঁয়াশা কাটাতে চলতি সপ্তাহেই মার্কিন প্রশাসনের সঙ্গে অনলাইন বৈঠক হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক গেল শুক্রবার বাতিল ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। যদিও ট্রাম্পের বাড়তি শুল্কের বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি বাণিজ্য চুক্তি করে ঢাকা ওয়াশিংটন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল ট্যারিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তারা। আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা, আমি সরকার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা, কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন চলতি সপ্তাহেই হবে ঢাকা ওয়াশিংটন বৈঠক। মিটিং টাইম আমরা সহজে করব, এই সপ্তাহে আমরা একটা সভা করব, আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলব। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনে আবারও আতঙ্ক ছড়াচ্ছে জলদস্যুরা। প্রায় অপহরণ করে মুক্তিপণ আদায় করছে বিভিন্ন বাহিনী। টাকা না দিলে নেমে আসে নির্যাতন। নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলে, মৌয়াল সহ বনজীবীরা। এই অবস্থায় দ্রুত বড় পরিসরে বিশেষ অভিযান শুরু ঘোষণা দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী। সুন্দরবনে গত 2 বছরের বেশি সময় ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দস্যু বাহিনী। মুক্তিপণ দাবি করে অপহরণ করছে জেলেদের। এরই সঙ্গে সুন্দরবনের দাকোপ, শ্যামনগর, দুবলারচর, কালাবগী সহ বিভিন্ন এলাকায় জেলে ও মৌয়ালদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, মাছ ছিনতাই কিংবা মারধরের ঘটনাও ঘটছে অহরহ। সবশেষ গত 1 সপ্তাহের ব্যবধানে সুন্দরবনের গহীনে দুবলারচর এলাকা থেকে 28 জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। মুক্তিপণ দিয়ে ছাড়াও পেয়েছেন জেলেদের কেউ কেউ, অনেকে এখনো আটকা। এমন বাস্তবতায় দ্রুত পদক্ষেপ নিতে বন বিভাগ এবং বন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে খুলনায় মত বিনিময় সভা করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সভায় উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনীর কাজের পরিকল্পনা, বন বিভাগের সক্ষমতার সীমাবদ্ধতা সহ নানা বিষয়। ডাকাতদের যে সেক্টর, ওগুলোকে আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। আমাদের এখন তাদের সুনির্দিষ্ট লোকেশন পাওয়া গেলে সেই যে দস্যুই হোক, যতই শক্তিশালী হোক, এটা খুবই নগণ্য। আমরা অত্যন্ত আশাবাদী নতুন মন্ত্রীকে নিয়ে এবং নতুন সরকারকে নিয়ে। সরকার বন, পরিবেশ নিয়ে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন, এটাই আমরা আশা করি। প্রতিমন্ত্রী জানান, দস্যু দমনে দ্রুত আরো বড় পরিসরে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এটা নিয়ে আলাপ আলোচনা করে ওনাদেরকে একটা ফার্দার গাইডলাইন দিব, আর মিন টাইম আমাদের যে অপারেশন চলছে সেটাকে এক্সপিডাইট করা হবে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বর্তমানে সুন্দরবনে 8 থেকে 10টি বাহিনী দস্যুতা করছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীগুলোতে একজনের মৃত্যু হয়েছে। 20 বছর বয়সী ওই তরুণের কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্যান উদ্ধারের দাবি করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার ভোরে প্রেসিডেন্টের মালিকানাধীন রিসোর্ট মারেল আগতে এই ঘটনা ঘটে। নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই তরুণকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এখনও ওই তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ আহত হয়নি বলেও জানায় সিক্রেট সার্ভিস। এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে হোয়াইট হাউসে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার 5টি ইভেন্ট স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অবকাঠামো উন্নয়নের চেয়ে
ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সুযোগ সুবিধার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে নির্বাচনের মাধ্যমে সচল করে কার্যক্রম বাড়ানোর জন্য প্রতিমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মূলত ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো শোনার পাশাপাশি সমাধানের পরামর্শ নিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এই বৈঠক, যেখানে উঠে আসে বেশ কিছু বিষয়। দেশের ফেডারেশনগুলোর অচল অবস্থা, বাজেট স্বল্পতা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলা না থাকা, মাঠ স্বল্পতা সহ বেশ কিছু সমস্যা, যা মনোযোগ দিয়েই শুনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, দেন সমাধানের আশ্বাস। জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচিত কমিটি গঠন ও এর কার্যক্রম বাড়ানো, সাফল্যের বিবেচনায় বিশেষ কিছু ডিসিপ্লিনকে গুরুত্ব দেওয়া, যুব ও বাংলাদেশ গেমস চালু সহ বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীকে পরামর্শ দেন সাংবাদিকরা। কিভাবে আমরা খেলাধুলার পরিধি বাড়াতে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের ৪র্থ শ্রেণী থেকে অন্তত 5টি ইভেন্ট বাধ্যতামূলক করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অবকাঠামোর চেয়ে অ্যাথলিট ও খেলোয়াড়দের সুযোগ সুবিধার বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে বর্তমান সরকার। সারা বছর খেলোয়াড়দের মাঠে রাখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী, সেভাবেই বছরের শুরুতেই হবে ক্যালেন্ডার। আমাদের বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি। এদিকে জাতীয় স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বাড়ানো সহ দেশের ক্রীড়ানীতিতে পরিবর্তন আনার আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম। রোববার জরুরি ভার্চুয়ালি সভায় এমন সিদ্ধান্ত নেয় বিসিবি। নারী দলের নির্বাচক ও ম্যানেজার ছিলেন মঞ্জুরুল ইসলাম। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার 4টি অভিযোগের 2টির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই মঞ্জুকে বাংলাদেশ ক্রিকেটের কোনো জায়গায় সম্পৃক্ত না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়াও সভায় নারী বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করেছে বোর্ড। আগামী 4 এপ্রিল থেকে মাঠে গড়াবে প্রথম আসর। ঢাকা ও চট্টগ্রাম 2 ভেন্যুতে হবে 3 দলের ম্যাচ। আগামী 14 এপ্রিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল। এদিকে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে 1 মাসের চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ। স্বচ্ছতা নিশ্চিত করে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা নিয়েও আলোচনা। তিস্তা প্রকল্প শুরুর আশা চীনের। অভিন্ন লক্ষ্যে কাজ করায় আগ্রহ পাকিস্তানের। এবং রাজনীতিমুক্ত হবে শিক্ষা খাত। সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে। শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস মন্ত্রীর। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।